ঝিলকে বলে কালকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। ঝিল বলে আপনি এ কথা বলার জন্য আমাকে এখানে ডাকলেন? আপনি তো আমাকে অপমান করতেও ছাড়েননি। সাক্ষ্য বলে সত্যিই তো, তুমি তো আমাদের বাড়ির কাজের লোক নও, আমাদের বাড়িতে কাজ করো না। আচ্ছা তুমি কতদিন ওই বাড়িতে থাকবে? ঝিল বলে 3 মাস। তারপর তো বস্তির লোকে এদের অন্য কাজ চলে এলে তারা ওই কাজ নিয়েই মাথা ঘামাবে, কিন্তু যতদিন আমি ও বাড়িতে আছি আমি সুবর্ণাদির ঘরে শোবো না। সাক্ষ্য বলে তুমি কি আমার ঘরে শোয়ার প্ল্যান করছো? ঝিল বলে তাতে ক্ষতিই বা কি আছে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর সাক্ষ্য ঝিলের কাছে ক্ষমা চায়। ঝিল বলে দেখলেন তো, ক্ষমা চাইলে মনটা অনেকটা হালকা হয়ে যায়। সাক্ষ্য বলে তোমার কথা বলা হয়ে গেছে, এবার যাবে এখান থেকে। কথা শুনে ঝিল সেখান থেকে চলে যায়। ওদিকে চৈতি সবার সাথে প্ল্যান করে তারা সাক্ষ্য আর ঝিলের একটা রিসেপশন পার্টি দেবে, কিন্তু এই কথাটা যেন কেউ টের না পায়। এই সমস্ত প্ল্যান হয় ঝিলকে অপদস্থ করার জন্য। তারপর সাক্ষ্যর বাবা চৈতিকে দেখে বলে তোমাকে তো এখন রিসেপশনে বেশি পাওয়া যাচ্ছে। চৈতি বলে আমার তো পেশেন্ট দেখা কমপ্লিট, আর কোনো পেশেন্ট আছে কিনা তাই জিজ্ঞেস করতে এসেছিলাম। এরপর যেতে গিয়ে ঝিলের সাথে ধাক্কা লাগলে চৈতি বলে সাক্ষ্য তোমার সাথে সবকিছু, সাক্ষ্য আর তোমার সবকিছু ঠিক আছে তো? বাইরের লোকের সামনে ও যা অপমান করে কথা শোনায় তোমায়। তখনই সাক্ষ্যর বাবা বলে এখন তো তুমি সবার সামনে ওকে অপমান করছো, সাক্ষ্য আর ওর সম্পর্কটা ব্যাখ্যা করছো। চৈতি বলে সাক্ষ্য তো আমাকে সব কথাই বলে, তাই আমি ওকে বললাম। আর ঝিলকে বলে সাক্ষ্য তো তোমাকে বিয়ে করে উদ্ধার করেছে। ঝিল বলে আমাকে কেউ উদ্ধার করেনি, যা হয়েছে পরিস্থিতির চাপে হয়েছে। উনি আমাকে উদ্ধার করেননি, আর আমিও উদ্ধার হয়ে যাইনি। উদ্ধার হয়ে